আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে পঞ্চগড় তেঁতুলিয়ার ডাক বাংলো থেকে। আমরা এইমাত্র খুবই ভোরে, এখন ভোর 6টা বাজে, আমরা হোটেল থেকে তেঁতুলিয়া ডাক বাংলো এসে নামলাম। উদ্দেশ্য একটাই, সেই কাঞ্চনজঙ্ঘার মনোরম ভিউ দেখার জন্য। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এর ডান পাশে আছে মহানন্দা নদী এবং বাম হাতে ডাক বাংলো। অনেকে এটাকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হিসেবে চিনে থাকে। দেখুন, অনেক মানুষ যাচ্ছে। আমাদের আসার আগেই অনেক লোকই সেখানে চলে এসেছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সাধারণত একেবারে ভোর থেকেই আহ, ঘোর ঘোর থাকতে থাকতেই, তখনও যখন সূর্যের আলো দেখা যায় না তখন থেকে লোকজন এসে থাকে। তো আমরা ডাক বাংলার পিছন দিয়ে হেঁটে যাচ্ছি। সামনেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। জায়গাটা বেশ সুন্দর, টিলা টিলা, মনোরম পরিবেশ। আশপাশে কোথাও আপনি কোনো কলকারখানার ধোঁয়া পাবেন না, কোথাও কোনো যানজট নাই, কোনো মোটর সাইকেল, গাড়ি ঘোড়া কোনো কিছুর ধোঁয়ার তেমন কোনো প্রাচুর্য এখানে নাই। একেবারে নিরিবিলি সুন্দর একটা পরিবেশ, স্বাস্থ্যকর একটা পরিবেশ। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কম। সকাল, মিষ্টি মিষ্টি শীত। আমরা হেঁটে চলেছি। পাশে আবু সাইদের গ্রাফিতে দেখা যাচ্ছে নতুন বাংলার নতুন শহীদ, এবং অনেক গ্রাফিতি আমরা দেখতে পাচ্ছি অলে। 36শে জুলাই, 5ই আগস্ট বিপ্লবের ঢেউ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্রই লেগেছে। নতুন বাংলাদেশে আমরা নতুন করে সবকিছু গঠন করে নিতে চাই। দেখুন, সামনে দেখা যাচ্ছে একটি বাস, তারা অনেক আগেই আসছে। আমরা হেঁটে চলেছি। আমরা একটু ডাক বাংলোর ভিতর দিয়ে যাব। এই ডাক বাংলো যদি আপনারা রাত্রি যাপন করতে চান, তাহলে আপনাদেরকে পূর্বে থেকে অনুমতি নিতে হবে। এখনো লাইটগুলো আসলে অফ করা হয়নি। এইমাত্র ফজরের নামাজ শেষ করে আমরা এখানে আসছি। আমরা যে কয়জন একসাথে ছিলাম, তারাই হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। সকালে আপনি সেখানে একটু চা, কফি সবই পেয়ে যাবেন ভিউ পয়েন্টে। তবে ভিড় এড়াতে আপনারা এখানে এই ডাক বাংলোর এখানে থাকতে পারেন, দীর্ঘ রাত্রি যাপন করতে পারেন। আমরা অনেককে দেখেছি, তারা তাঁবু টাঙিয়ে সেখানে রাত্রি যাপন করে সেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউটা দেখার জন্য। দেখুন, বাংলার ঐতিহ্য গরুর গাড়ির চাকা এখানে রাখা আছে। এটা সেই তেঁতুলিয়া পঞ্চগড় ডাক বাংলো, যেখানে অল্প খরচে খুব সুন্দর পরিবেশে রাত্রি যাপনের ব্যবস্থা আছে। প্রচুর লোক এখানে রাত্রি যাপন করে। অনেক লোক আছে সারা রাত শুধু আগুন ধরিয়ে বসে থেকেও সময়টা পার করিয়ে দেয়। আমরা একটু আপনাদেরকে ডাক বাংলোর ভিতরটা দেখানোর চেষ্টা করছি। হাঁটতে হাঁটতে আমরা মোটামুটি ডাক বাংলোর শেষ প্রান্তে এসে গেছি। একটু সামনে পৌঁছালেই আমরা পৌঁছে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। আপনারা জানেন, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে নেপালের একটি হিমালয় পর্বতের একটি শৃঙ্গ, যেটা বাংলাদেশ থেকে দেখা যায়। এটা দেখা যাওয়ার একমাত্র কারণ, তেঁতুলিয়া স্থান এটা শিলিগুড়ির পাশেই, এবং এখান থেকে পুরো জায়গাটাই নেপালের বর্ডারটা খুবই কাছে। অনলি ইন্ডিয়ার ভিতরে 8.5 কিলোমিটার পথ পড়ে। এটা পার হলে নেপালের বর্ডারটা পাওয়া যায় বাংলাদেশ থেকে। ইন্ডিয়া যদি আমাদেরকে 8.5 কিলোমিটার পথ করিডর দিত, তাহলে আমরা সড়ক পথে সরাসরি ইন্ডিয়া যেতে পারতাম। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। দেখুন, এক ঝাঁক বাইকাররা আমাদের আগে এসে পৌঁছে গেছে সেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ দেখার জন্য। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়েই
কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে হয়। দেখুন সবাই কি অধীর আগ্রহে অপেক্ষা করছে, প্রচুর লোক। সামনে মহানন্দা নদী, এখানে একটা কাঁঠাল গাছ আছে, লোকে লোকারণ্য একটি জায়গা। যত বেলা বাড়বে ততই লোকে ভরে যাবে। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময় হচ্ছে সকাল 7টা থেকে 9টা। যদি দেখা যায়, ভাগ্য ভালো থাকে, তাহলে এর ভিতরেই দেখা যাবে। এটা নির্ভর করে পুরোপুরি আবহাওয়ার উপরে। যদি আকাশ মেঘমুক্ত থাকে, এবং সেটা শুধু বাংলাদেশের আকাশে মেঘমুক্ত হলে হবে না। দেখুন ডান হাতে তেঁতুলিয়া রেখা, এটাই উত্তরের সর্বশেষ জায়গা বাংলাদেশের। এরপরে নিচেই মহানন্দা নদী, যেটা ইন্ডিয়ার অংশ। তো এখান থেকে একটু নিচে যেও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তো যেটা বলছিলাম যে আপনার আকাশ মেঘমুক্ত থাকা লাগবে, বাংলাদেশের আকাশ এবং নেপালের আকাশ দুইটাই, এবং ইন্ডিয়ার আকাশ তিনটাই। সত্যি ভাগ্যটা অনেক ভালো হওয়া লাগবে, তা না হলে সেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে না। আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি, তারা 1 সপ্তাহ, 4 দিন, 5 দিন এখানে এসে থেকেছে শুধু কাঞ্চনজঙ্ঘা সেই চূড়াটা দেখার জন্য। আমরা যেদিন আসছিলাম তার আগের দিনই কাঞ্চনজঙ্ঘা, আমরা যেদিন আসছিলাম ওই দিনই শুক্রবার ছিল, এবং ওই দিনই কাঞ্চনজঙ্ঘার সেই পর্বত চূড়াটা দেখা গিয়েছিল। যদিও আমাদের আসতে বেলা 12টা বেজে গেছিল, যার কারণে আমাদের আর ওটা দেখা হয়নি। পরের দিন শনিবার, আজকে আমরা চেষ্টায় আছি, দেখি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় কিনা। দেখুন চারিপাশে কুয়াশা। পুরো পঞ্চগড় জায়গাটাই সমতল হলেও ম্যাক্সিমাম জায়গাগুলো টিলা টিলা মতো, এবং মাটি লাল, প্রচুর উর্বর মাটি। চারিদিকে যতদূর চোখ যায় চা বাগান, নদীর ওপাশেও চা বাগান, এপাশেও চা বাগান। নদীর ওপাশে শিলিগুড়ি, এপাশে তেঁতুলিয়া। আপনারা আরেকটু সামনে গেলেই সেই বাংলাবান্ধা স্থলবন্দর, এবং যেখান থেকে গ্যাংটক, তারপরে শিলিগুড়ি, দার্জিলিং, এই স্থলবন্দর দিয়েই মানুষ বাংলাদেশ থেকে যায় বাংলাবান্ধা স্থলবন্দর চেকপোস্ট পার হয়ে। তো আমরা একটু ভিউ পয়েন্ট থেকে একটু নিচে নেমে আসলাম, যেহেতু আমরা চেষ্টায় আছি, আকাশের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি যে সেই কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যায় কিনা। দেখুন নদী থেকে পাথর উত্তোলন করে রেখে দিয়েছে। এই পাথরগুলো সেফটি 50 টাকা হিসেবে বিক্রি হয়। আল্লাহর কি অপরিসীম প্রাকৃতিক সম্পদ। মানুষ বিনা ইনভেস্টে এখান থেকে প্রত্যেকদিন প্রায় 1000 টাকা, কেউ 500 টাকা আয় করে থাকে। এই সেই সিলেকশন বালু, 1000 বছর ধরে প্রাকৃতিক সম্পদ আহরণ হচ্ছে, কিন্তু কোথাও কোনো কমতি নাই। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে নদী থেকে যে বালু উত্তোলন হয়, পাথর উত্তোলন হয়, সবই ম্যানুয়ালি, হাতে। কোনো মেশিন দিয়ে এখানে কোনো কিছুই করা হয় না, যার কারণে এখানে পরিবেশটা অনেক সুন্দর, এবং নদীটা 1000 বছর ধরে একই রকমভাবে বহমান। নদীতে দেখুন ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে পয়েন্টটা, এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পারেন। যদি তেঁতুলিয়া ডাক বাংলায় খুব বেশি ভিড় হয়, তাহলে আপনারা একটু সামনে যে ডান হাতে নিচে নেমে যেতে পারেন। দেখুন আমরা আস্তে আস্তে নদীর পাড়ে নেমে যাচ্ছি। কিছু লোক আগের থেকে সেখানে অবস্থান করছে, কিছু ভাইয়েরা আসছে চিটাগাং থেকে, আমরা আসছি যশোর থেকে। ভাবছিলাম নদীতে হয়তো বা অনেক পানি, কিন্তু না, পানিটা প্রবাহমান, বাট হাইটটা অনেক কম, হয়তো বা হাঁটু পানি হবে। হেঁটে ওপাশে চলে যাওয়া যায়। পানিতে প্রচুর বালি, এই পানির সাথেই বালি এবং পাথর মিশে বেয়ে চলে আসে আপনার শিলিগুড়ি, দার্জিলিং, বিভিন্ন জায়গার যে ছোট ছোট পাহাড়গুলো আছে, এই পাহাড় থেকে এগুলা বেয়ে চলে আসে। অনবরত পাথর বালি উঠানো হচ্ছে, তারপরেও কোনো কমতি নাই। চারিদিকে কুয়াশা,
আমরা এখনো অপেক্ষায় আছি কখন কাঞ্চনজঙ্ঘার সেই শৃঙ্গ দেখা যায়। এখানে পানির উচ্চতা খুবই কম, খুব সম্ভবত হাঁটু পানি হবে, কিন্তু পানি খুবই স্বচ্ছ, ফিল্টারের পানির মতোই। কারণ এই পানিগুলো আসছে পাহাড়ের ঝর্ণা থেকে, এবং এই পানির সাথে প্রচুর পরিমাণে বালি এবং ছোট ছোট নুড়ি পাথর ভেসে আসছে। দূরে ওপাশে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে শিলিগুড়ি, এবং মহানন্দার এই পাশ যে পাথর ব্লক ফেলানো হয়েছে এটা তেঁতুলিয়া ডাক বাংলো থেকে পঞ্চগড় সদর থানার যে পাউবো আছে তার সেখান থেকে এই নদী রক্ষাবাদ দেওয়া হয়েছে, যদিও এটা ইন্ডিয়ার অংশ। তারপরে বাংলাদেশি এই কাজটা করেছে। এখানে একটু ওপাশেই ইন্ডিয়ার কিছু পিলার দেওয়া আছে, কোনো তারকাটা এখানে নাই। আমরা আপনাদেরকে সেই পিলারগুলো দেখানোর চেষ্টা করব। আজকে কাঞ্চনজঙ্ঘা মনে হয় দেখা যাবে না, আমরা এখান থেকে আর একটা স্পটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ। কথা বলতে বলতে আমরা একটু পাশে চলে আসলাম নদীর কিনারা বেয়ে। অনেকেই ব্লকের উপর দাঁড়িয়ে আছে, তো উপভোগ করতেছে। দেখুন কত স্বচ্ছ পানি, বোঝা যাচ্ছে পানিটা বহমান আছে। পানি কম কিন্তু পানির স্রোত যথেষ্ট বেশি। যত বেলা বাড়বে ততই স্রোত গতি বাড়বে এবং সৌন্দর্যটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে। এই পানিতে মাছ আছে, খুবই অল্প অল্প মাছ দেখা যায়। আমাদের চোখে বড় কোনো মাছ পড়েনি, ছোট ছোট মাছ আমরা দেখতে পেয়েছি। তো নদীর ঠিক উপরেই এই জায়গাটা চায়ের বাগান, ঠিক নদীর ওপারেও চায়ের বাগান আছে। এটা তেঁতুলিয়া ডাক বাংলোর ঠিক পূর্ব পাশে একটা ছোট্ট পাড়া। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডাক বাংলোর আশপাশ এবং পঞ্চগড় তেঁতুলিয়ার যে জায়গাগুলো আছে মোটামুটি সবই অল্প সময়ের ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সমতল ভূমির চায়ের বাগান, যেদিকে তাকাবেন সেদিকে চায়ের বাগান। আমরা একটা চা বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এটা নদীর উপরেই। এখানে বর্ষার সময় বৃষ্টি হয় কিন্তু পানি দাঁড়ায় থাকে না, যার কারণে এখানে চার গাছটা ভালো হয়। পানি নিষ্কাশনের খুব সুন্দর ব্যবস্থা এখানে আছে। সামনে দেখুন অনেকগুলো পাথর স্তূপ করে রাখা আছে। আমরা একটু নদীর কিনার দিয়ে হাঁটার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি মহানন্দা নদীটা আসলে কত সুন্দর। যতদূর চোখ যায় দিগন্ত, মনে হচ্ছে যেন আকাশটা সেখানে মিশে গেছে, পানির সাথে মিশে একাকার হয়ে গেছে। এখানে ঘুরতে এসে একটা জিনিস উপলব্ধি হলো যে এলাকার স্থানীয় লোকাল পিপুলগুলো খুবই সরল মনা, তাদের কথাবার্তায় কোনো লুকোচুরি নাই। তো আমরা হাঁটতে হাঁটতে সম্ভবত একটা ডান পাশে একটা পিলার আছে, এখানে তার কাটা দেওয়ার তারা চিন্তা ভাবনা করতেছে ইদানিং, তবে এখনো কাজ শুরু করেনি। নদীটার আমরা আর এক পাশে চলে আসছি। নদীটা অনেক বড়, নদীর বিভিন্ন অংশ বিভিন্ন সেকশনে ভাগ করে এলাকা ভিত্তিক লোকজন এখান থেকে পাথর উঠায়। এই এলাকার টোটাল জীবিকায় নির্ভর করে এই একটা নদীর উপরে। নদীর গভীরতা খুবই কম কিন্তু সম্পদে পরিপূর্ণ। হাজার হাজার মানুষের জীবিকা এই নদীর উপরে নির্ভর করছে। এখানে পাথর উত্তোলনের একটা নির্দিষ্ট সময় আছে, আমরা কথা বলে জেনেছি সেটা 9টা থেকে 12টা, এবং মাছ ধরারও একটা নির্দিষ্ট সময় আছে। আবার সপ্তাহে একদিন বা 2 দিন এখানে পাথর ইন্ডিয়ান বিএসএফরা উঠাতে দেয় না। তো যেদিন উঠাতে দেয় না সেদিন ওরা শিলিগুড়ির ওই পাশটায় বা নদীর মাঝে লাল ফ্ল্যাগ টাঙিয়ে দিয়ে দেয়। এটাই হচ্ছে সতর্ক বার্তা। তো দুই পাশের লোকজন বেশ
সৌহার্দ্যপূর্ণ অবস্থান করে তারা, নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সুন্দর তাদের। দেখুন নদীটা অনেক সুন্দর এবং অনেক চওড়া, নদীর প্রস্থ অনেক বেশি, কিন্তু কোথাও এই নদীর পানি বেশি না। দেখুন কিছু পাথর পড়ে আছে, পাথরটা পর্যন্ত ডুবে যাচ্ছে না, পাথরের নিচ দিয়ে পানি যাচ্ছে। এই নদী বেয়ে আপনারা হেঁটে হেঁটে ওপাশে শিলিগুড়ি চলে যেতে পারবেন। স্থানীয় অনেক লোকজনই যায়, একটা নির্দিষ্ট সময় তারা পাস দেয়, আবার সেই সময়ের ভিতরে আবার তাদেরকে ফেরত চলে আসতে হয়। দেখুন এপাশে একটা পিলার দেখা যাচ্ছে ইন্ডিয়ান, পিলারের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ সম্ভবত, হ্যাঁ এটা সীমানা পিলার 44323S ইন্ডিয়া লেখা এখানে। এবং এই পিলারে থেকে অনেক দূরে দূরে এরকম পিলার দেওয়া, এবং এটার পিছনে হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে আসলাম, রাস্তাটাই হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আন্তর্জাতিক রুলস অনুযায়ী 150 গজের ভিতরে কোনো তার কাটা দেওয়া যায় না, আর এখানে তারা তার কাটা দেয়নি এই কারণেই যে এটা নদীর একটা পাশ। অনেক সুন্দর মনোরম পরিবেশ, সূর্য উঁকি দিচ্ছে পূব আকাশে। এখন সময় প্রায় 7টা বেজে গেছে। তো আজকে আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার কোনো সম্ভাবনাই নাই, যার কারণে আমরা এই স্থানটা খুব দ্রুতই ত্যাগ করে নতুন কোনো স্পটের দিকে রওনা হব। খুব অল্প সময়ের ভিতরে আমরা একটা ভ্যান রিজার্ভ করছিলাম, সেই ভ্যানওয়ালাকে আমরা বারবার ফোন দিচ্ছি, কিন্তু উনি আসলে ফোনটা ধরছে না। তো ভাবছি আমরা এই মুহূর্তে হেঁটে হেঁটে অন্য কোনো একটা স্পটের দিকে চলে যাব। কথা বলতে বলতে আমরা তেঁতুলিয়ার মূল যে শহরটা বা স্থানটা সেখানে চলে আসলাম। দেখুন একটা তেঁতুল গাছ দেখা যাচ্ছে, খুবই সুন্দর এবং অনেক বড় একটা তেঁতুল গাছ, বহু বছরের পুরানো একটা তেঁতুল গাছ। লোকমুখে শোনা যায় সম্ভবত এই তেঁতুল গাছের কারণেই এই জায়গাটার নাম হয়েছে তেঁতুলিয়া। আরেকটা বিষয় লক্ষণীয়, এই অঞ্চলে বড় বড় গাছের পরিমাণ খুবই কম। কাঠ, মেহগনি, নারিকেল গাছ আমাদের চোখেই পড়েনি, এবং এখানে নারিকেলের মূল্য অনেক বেশি। তবে এখানে প্রচুর বাদাম, মরিচ, ভুট্টা এগুলো চাষ হয়ে থাকে, এবং এগুলোর দামও কম, অনেক দাম কম। তো এই সেই তেঁতুল গাছ, দেখুন কত সুন্দর করে এখানে এটা ঘিরে রেখেছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেঁতুল গাছটা। সত্যি অসাধারণ একটি তেঁতুল গাছ, প্রচুর পাখি বাস করে এই তেঁতুল গাছে, এবং প্রচুর তেঁতুল হয়ে থাকে। আমরা যখন গেছিলাম তখন আসলে তেঁতুলের সিজন না, নিচে বসার জায়গা আছে, এবং সন্ধ্যার পরে আশপাশে খুবই মনোরম পরিবেশ তৈরি হয়, বিভিন্ন ধরনের খাবার। দেখুন তেঁতুল গাছটা কত পুরনো, অনেক বয়স্ক একটা তেঁতুল গাছ, এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, শুধু সুন্দর পরিচর্যার কারণে। তো এই তেঁতুলের গাছের নামের কারণেই এই স্থানের নাম হয়েছে তেঁতুলিয়া। যদিও অন্য কোথাও তেঁতুল গাছ আমাদের খুব বেশি একটা চোখে পড়ে নাই। ডান পাশে একটা সুন্দর হোটেল আছে। এখানকার আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে পানি। পঞ্চগড়ের পানি ফিল্টারের পানির থেকেও অনেক সুন্দর। আমরা যে ফিল্টার পানি কিনে খেয়ে থাকি, আমরা দেখেছি তার থেকে অনেক সুন্দর। কথা বলতে বলতে আরেকটি স্পটের দিকে আমরা অগ্রসর হয়েছি। দেখুন এই স্পটটায় লাভ চিহ্ন দেওয়া আছে। এখানে আপনারা বাগান থেকে চা তুলে, কাঁচা চা এখানে পাওয়া যায়, এবং সেই কাঁচা চায়ের পাতায় আপনাকে জ্বালিয়ে তারা চা বানিয়ে দেবে। এই স্পটটায় 8 রকমের চা পাওয়া যায়। আপনারা যে কেউ আসলে, স্পটটা যদিও মূল জায়গা থেকে একটু দূরে, তো আপনারা এটা দেখে যেতে পারেন।
এই যে নদীর না, এটা একটা খাল দেখা যাচ্ছে। খালটা অবশ্য ইন্ডিয়ার অংশ, কিন্তু পাড়টা বাংলাদেশের অংশ। এখানে পুরো জায়গাটাই আসলে বর্ডার, সীমান্ত এলাকা। দুই পাশের লোকজন নিয়মিত যাতায়াত করে এপার ওপার, তাদের ভিতরে সেই সুন্দর সম্পর্কটা এখানে আছে। খুব সুন্দর একটা প্লেস ছবি তোলার জন্য। ও পাশেও চা বাগান, এ পাশেও চা বাগান। বিভিন্ন রকম চা আপনি এখান থেকে খেতে পারবেন। কমপক্ষে 8 রকমের ফ্লেভারের চা আপনাকে একটা দোকান আছে এখানে, এখান থেকে পাবেন। আমরা তেঁতুলিয়ায় অবস্থান করছি, এবং তেঁতুলিয়ার যে 0 পয়েন্টের মোড় থেকে আমরা একটু পিছিয়ে আসছি। এটা পাড়ার ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। একটা ভ্যান পেয়েছি আমরা, সেই ভ্যানে করে যাচ্ছি। এখানে খুব বেশি স্কুল কলেজ এটা চোখে পড়েনি। স্থানীয় লোকাল পিপলগুলো মধ্যবিত্ত মনে হয়েছে আমার কাছে, খুব বেশি ধনী শ্রেণীর লোক এখানে নাই। হোটেলগুলো যা এই বাজারে হয়েছে, বেশিরভাগই বাইরের শহর থেকে লোক এসে তারা এখানে কাজ করেছে। আমি আপনাদেরকে এই ভিডিওয় প্রত্যেকটা অলি গলি দেখানোর চেষ্টা করছি। দেখুন, একটা গরুর গাড়ি যাচ্ছে, গরুর তো না, মহিষের গাড়ি। আমরা এখন ছুটে চলেছি একটি বাস দেখার জন্য। সেখানে তায়ানের বাস আছে, এবং বাদামি কালারের বাস দেখা যায়, এবং অনেক মোটা বাস। মূলত সেই বাস, এটা বাংলাদেশের কোথাও এই বাঁশঝাড়টা দেখা যায় না। এখানে আসছে কেউ একজন অনেক আগের থেকেই সেই বাঁশঝাড়টার লাগিয়েছে, এবং এলাকার লোকজনও সেটা সংরক্ষণ করে রেখেছে। দেখুন, বাড়িগুলোর উঠানে যার যতটুকু জায়গা আছে সবাই চায়ের গাছ লাগিয়ে রেখেছে, কারণ এখানে আবহাওয়াটাই চায়ের জন্য উপযুক্ত। অনেকে নিজের থেকেই চা নিজের বাড়িতেই প্রক্রিয়াজাত করে প্যাকেট করে বিক্রি করে থাকে। আপনি একেবারে ফ্রেশ মানে চা এখানে পাবেন। দেখুন, এক ভাইরা এসেছে গাড়ি নিয়ে সেই বাঁশ গাছ দেখার জন্য। আমরা আসলাম সেই বাঁশঝাড়ে। হ্যাঁ, কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি সেই বাঁশঝাড়ে। হ্যাঁ, দেখুন কত লম্বা বাঁশ গাছ, একটা বাঁশও এদিক ওদিক হেলে নাই। অসম্ভব রকমের মোটা বাঁশ গাছ। বাঁশঝাড় যে এত মোটা এটা আমার জানা ছিল না। দেখুন বাঁশের বেড়টা কত মোটা। এটা খুব সম্ভবত তাইওয়ানি বাঁশ। আর এই বাঁশ আবার অন্য কোথাও নিয়ে যে লাগালেও হয় না, কারণ এর আবহাওয়াটা এই জায়গার জন্যই পারফেক্ট। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম নাম লিখে রেখেছে বাঁশ গাছে, যদিও এটা ঠিক হয়নি। সৌন্দর্যগুলো মানুষ অতি উৎসাহে নষ্ট করে ফেলেছে। তো আমরা বাঁশের প্রত্যেকটি গোড়ায় দেখানোর চেষ্টা করছি, এবং ভিতর থেকে মনে হচ্ছে কিছু বাঁশ কাটা হয়েছে, যেগুলো শুকনা বাঁশ আর কি, সেগুলো। এখানে দুইটি ঝাড়, একটা তায়ানি বাঁশের ঝাড়, আর একটি হচ্ছে বাদামি বাঁশের ঝাড়। আমরা এটা দেখানো শেষ হলে আমরা আপনাদেরকে বাদামি বাঁশটা দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটাই সুন্দর করে আমরা বাঁশটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই বাঁশ বাংলাদেশের আর কোথাও এই ধরনের বাঁশ দেখা যায় না। পাশেই আছে বাদামি জাতের বাঁশ। এখানে জনবসতি খুবই খুবই কম, অনেক কম জনবসতি। দেখুন এই বাঁশটা, ওয়াও কি মোটা, অসম্ভব রকমের মোটা বাঁশটা। জনবসতি অনেক অনেক কম, অনেক দূরে দূরে একটা বাড়ি, এবং বাড়িগুলো বেশ ছিমছাম সাজানো গোছানো। দেখুন, সব পাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি বাঁশঝাড়গুলো। কথা বলতে বলতে আমরা এই বাঁশঝাড়ি থেকে আমরা এবার বাদামি বাঁশঝাড়ের দিকে চলে যাব।
এই যে এখানেই আছে সেই বাদামি বাঁশঝাড়। এখানে একটা সাইনবোর্ডও দেখা যাচ্ছে। বাদামি বাঁশঝাড়ের গাছটা, এই যে সেই বাদামি বাঁশঝাড়। ওয়াও, কি কালার! আমি কোথাও, বাংলাদেশের কোথাও এই কালারের বাঁশ আমার চোখে পড়েনি। এখানে এসেই প্রথম দেখলাম যে বাদামি বাঁশঝাড়ের গাছ। অনেক দূর থেকে লোকজন এখানে আসে। আমরা যখন গেছিলাম এটা আসলে ঠিক ফুল সিজন না, তারপরেও যথেষ্ট লোক এখানে আসছে বাঁশঝাড় দেখার জন্য। এখানে একটা সাইনবোর্ড, দেখি সাইনবোর্ডটাই কে লেখা আছে, দেখুন কত সুন্দর। এই বাঁশটা ওই বাঁশের তুলনায় একটু চিকন, কিন্তু কালারটা অপূর্ব। পুরো বাঁশ নিচ থেকে উপর পুরো বাদামি কালার। হ্যাঁ, এটা স্বপ্ন স্বপ্ন গেস্ট হাউসের একটা অ্যাড তারা দিছে। কাঞ্চন বাঁশ আর একটা কালার প্রিন্ট বাঁশ। কাঞ্চন বাঁশটা ভাদিম বাঁশ নামে পরিচিত তায়ানের, এবং আর একটা বলা আছে কালার প্রিন্ট বাঁশ। তো বাঁশ থেকে আমরা চলে আসলাম নতুন আর একটা জায়গায়। বেলা পড়ে এলো, আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা নামবে, এমন একটা অবস্থায় আমরা হোটেলে ফেরার চিন্তা ভাবনা। তো তাই আমরা আরেকটু পশ্চিম দিকে আগিয়ে একটা জায়গার দিকে যাচ্ছি। সেখানে সুন্দর একটা বড় বট গাছ আছে, শতায়ু একটি বট গাছ আছে, এবং এখান থেকেও সূর্য ডোবার খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করা যায়। সেই সূর্য ডোবার দৃশ্যটা দেখার জন্য আমরা অগ্রসর হচ্ছি। আপনি যদি পঞ্চগড় তেঁতুলিয়াটা সুন্দরভাবে উপভোগ করতে চান, তাহলে আপনাকে একদিনের ভ্রমণে হবে না, অন্তত 4-5 দিন থেকে এখানে এক এক সাইড বসে উপভোগ করতে হবে। এক এক জায়গায় বসবেন, আপনার এক এক ধরনের অনুভূতি আসবে। এই সেই বট গাছ, শতবর্ষী বট গাছ, মহানন্দা নদীর উপরে, এবং সূর্য ডুবে যাচ্ছে। আমাদের বেড়ানোর সময়ও শেষ হয়ে আসছে। সূর্যটা ডুবে যাচ্ছে কিন্তু শিলিগুড়ির ভিতরে, এটা বাংলাদেশের ভিতরে সূর্য ডোবা নয়। এটা আমরা বাংলাদেশ থেকে দেখছি, কিন্তু ডুবে যাচ্ছে এটা শিলিগুড়ির ভিতরে। অপূর্ব সুন্দর দৃশ্য, আসতে মন চায় না, মন বারবার ছুটে যায় সেই নদীর পাশে। অসাধারণ। নদীর ওপারে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে ইন্ডিয়ার। এখান থেকেও পাথর উত্তোলন হয়ে থাকে, এবং এই জায়গাটাই একটু গভীর বেশি, নদীর অনেক গভীর। পঞ্চগড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সেখানে 4-5 দিন থেকে সেই সৌন্দর্য উপভোগ করা ছাড়া সুন্দরভাবে আপনি কোনো কিছু উপভোগ করতে পারবেন না। তো আজ আমাদের বিদায়ের বেলা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।